দেখতে পাবে এগুলো ইন জেনারেল আলোচনার বিষয়, এগুলোতে তেমন কিছু আসার মতো নেই। তবে যে 3 প্রকারের প্ল্যান্ট মুভমেন্ট আছে, ট্যাকটিক এবং ন্যাস্টিক এবং ট্রপিক। ট্যাকটিক, ন্যাস্টিক এবং ট্রপিক যে কোনো ওটার ডেফিনেশন আসতে পারে, ডেফিনেশন এবং এক্সাম্পল আসতে পারে। যেমন ট্যাকটিকের মধ্যে ফটোট্যাকটিক আছে, এটার ডেফিনেশন এবং এক্সাম্পল। ট্রপিকের যে তিনটে মেনলি আছে, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক, এই তিনটে যে মুভমেন্ট এগুলোর ডেফিনেশন আসতে পারে এবং এক্সাম্পল আসতে পারে। ন্যাস্টিকেও বেশ কয়েকটা আছে, ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক। প্রত্যেকের ক্ষেত্রে, প্রতিটার ক্ষেত্রেই ওই ডেফিনেশন এবং অবশ্যই যে এক্সাম্পল যেগুলো আছে সেগুলো তোমাদের পড়ে রাখতে হবে, দেখে রাখতে হবে। এরপরে এই পার্টটা থেকে যেহেতু আসেনি এর আগের বছর ফটোট্যাকটিক, ট্যাকটিক চলনও আসেনি বা কোনো টপিক বা ন্যাস্টিক চলন সংক্রান্ত কোনো প্রশ্ন সেরকম আসেনি, এমসিকিউ এসেছিল, তাই বড় প্রশ্নে আসার একটা সম্ভাবনা থাকছেই। ট্যাকটিক, টপিক এবং ন্যাস্টিক চলনের যে কোনো একটা ডেফিনেশন বা এক্সাম্পল। পরের পার্টে চলে যাচ্ছি। পরের পার্টটাতে যে প্ল্যান্ট হরমোন আছে প্রথম দিকে, প্ল্যান্ট হরমোনের মধ্যে এক্সাম যে সিলেবাস আছে সেটাতে মেনলি প্রথম দিকে তো কিছু কাজ উল্লেখ করা আছে, ইন জেনারেল কিছু কাজ যেটাতে প্ল্যান্ট হরমোনগুলো ভূমিকা পালন করে। সেখান থেকে সাধারণত কোনো প্রশ্ন পড়ে না, সেটা তোমাদের জাস্ট ইন্ট্রোডাকশন হিসেবে দেওয়া থাকে। হ্যাঁ, পরের পার্ট যেটা, এখানে দেখো, লক্ষ্য করো যে অক্সিন যে হরমোনের অংশটা, অক্সিন হরমোন, এই অংশটা থেকে কিন্তু গত বছর প্রশ্ন এসেছিল। অক্সিন হরমোনের মেনলি বৃদ্ধি সংক্রান্ত যে ভূমিকাটা সেটা থেকে প্রশ্ন এসেছিল, খুব স্বাভাবিক। তাহলে অন্যান্য যে হরমোনগুলো বাকি থাকছে, জিব্রারেলিন, জিব্রারেলিনের যে সিলেবাসে দেওয়া আছে মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গন নিয়ে কিভাবে কাজ করে, অর্থাৎ প্রথমে কি কাজ করে, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি যেটাকে বোল্টিং বলে, বোল্টিং বোল্টিং যে ব্যাপারটা, এবং সাইটোকাইনিনের ক্ষেত্রে রিসপন্ড লংয়ের যে প্রভাবটা, সেটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। অর্থাৎ মেনলি অক্সিন যেহেতু এসেছে, তো এই বছরে কিন্তু আমরা দেখতে পেতে পারি যে জিব্রেলিন বা সাইটোকাইনিন থেকে, জিব্রেলিন বা সাইটোকাইনিন যে হরমোন দুটো আছে সেটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। জিব্রেলিন এবং সাইটোকাইনিন এই দুটো থেকে আসতে পারে। আচ্ছা, নেক্সট পার্টে চলে যাচ্ছে। তাহলে হরমোনের মধ্যে, উদ্ভিদ হরমোনের মধ্যে আমরা জিব্রেলিন এবং সাইটোকাইনিন এই দুটোতে জোর দেবো, এবং জিব্রেলিনের মেন কাজ যেটা অঙ্কুরোদ্গমে সাহায্য করা, বোল্টিং, এবং সাইটোকাইনিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যে হরমোন ফাংশন যেটা রিসপন্ড লাং এফেক্ট এবং পার্শ্বস্থ মুকুলের যে বৃদ্ধি, অর্থাৎ অক্সিনের একটু অপোজিট টাইপের যে ফাংশনটা, সেটার ক্ষেত্রে সেটা আসার মতো জায়গা আছে। এবার চলে যাচ্ছে প্রাণীদের হরমোন। আচ্ছা, প্রাণী হরমোনের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন, এই সেকশন থেকে তো 3 নম্বরের প্রশ্ন আসেই না, তো 2 নম্বরের কিন্তু কোনো প্রশ্ন গত বছর দেওয়া হয়নি। তো এই বছর খুব স্বাভাবিক প্রাণী হরমোন বা যুব হরমোন থেকেও কিন্তু প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে। তো কি কি আসার মতো দেখা যাক। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে, এই জায়গাটা থেকে এটা আসতে পারে এবং এক্সাম্পল দেওয়ার কথা আসতে পারে। ফিডব্যাক নিয়ন্ত্রণ একটা কনসেপচুয়াল কোশ্চেন, এটা থেকে আসার মতো, এবং সেটা টিএসএইচ বা থাইরক্সিন হরমোন দিয়ে এবং টিআরএইচ দিয়ে হাইপোথ্যালামাস পিটুইটারি এবং থাইরয়েড গ্রন্থির যে ভূমিকা, যেটা কন্ট্রোল, যে অ্যাক্সিসটার ফিডব্যাক কন্ট্রোল, সেটা এক্সাম্পল হিসেবে আসতে পারে, কোনো বোধমূলক প্রশ্ন আসতে পারে। উদ্ভিদ ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য, যদি খুব সোজা প্রশ্ন হয় এগুলো অনেক সময় আসে, ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। অগ্রপিটুইটারি বিভিন্ন হরমোনগুলো যেগুলো আছে সেগুলো ক্ষরণ এবং তাদের কাজ সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। যেমন এক্ষেত্রে আমরা যদি দেখি যে পিটুইটারির ক্ষেত্রে কি আসতে পারে, পিটুইটারি যে পিটুইটারিকে কেন, পিটুইটারি প্রভুগ্রন্থি বলে কেন, প্রভুগ্রন্থি বলে কেন, বা হাইপোথ্যালামাস যেটা আছে সেটাকে মাস্টার বা মাস্টার গ্ল্যান্ড বলে কেন, এই সংক্রান্ত প্রশ্নগুলো আসতে পারে। নেক্সট প্রশ্নগুলো দেখে নিই আসার মতো আর কি কি আছে। আচ্ছা, ফসফোপিটুইটারি যে হরমোন, এডিএইচ এর ভূমিকা, জলসামতা নিয়ন্ত্রণে এডিএইচ এর ভূমিকা, বা জলে পুনঃশোষণে কিভাবে ভূমিকা পালন করে, অক্সিটোসিনের কাজ আসার মতো। আচ্ছা, এই হচ্ছে হাইপোথ্যালামাসের সেকশন, এবং এখানে একটা নিউরো সিক্রেটরি সেল, হাইপোথ্যালামাসের যে নিউরো সিক্রেটরি সেল, হাইপোথ্যালামাসের নিউরো সিক্রেটরি সেল এবং নিউরো হরমোন সংক্রান্ত কোনো প্রশ্ন আসতে পারে। আমি লিখছি না,
আচ্ছা, পিটুইটারি নিঃসৃত বিভিন্ন যে ট্রপিক হরমোনগুলো সেগুলোর কিন্তু যে কোনো কারোর কাজ আসতে পারে, যেমন কি এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, গ্রোথ হরমোন, টিএসএইচ, জিটিএইচ, এগুলোর কাজ সংক্রান্ত কোনো প্রশ্ন আসতে পারে 2 নম্বরের মধ্যে। আচ্ছা, নেক্সট অন্যান্য গ্রন্থি যেগুলো আছে, থাইরয়েডের থাইরক্সিন হরমোনের কাজ সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন, এরকম প্রশ্ন আসতে পারে। ইনসুলিন গ্লুকাগনের কাজ বা ইনসুলিন গ্লুকাগনের যে ডুয়াল কন্ট্রোল টাইপের যে ফাংশন সেই সংক্রান্ত কোনো বোধমূলক প্রশ্ন আসতে পারে। অ্যাড্রেনাল গ্রন্থি করিত অ্যাড্রিনালিন যে হরমোনের কাজ এবং নর অ্যাড্রিনালিনের সঙ্গে যদি একটু কঠিন প্রশ্ন হয় তার যে পার্থক্য, কার্যগত পার্থক্য, সেগুলো আসতে পারে। এ হচ্ছে পিটুইটারি এবং হাইপোথ্যালামাস সংক্রান্ত। হাইপোথ্যালামাস যেহেতু স্নায়ুতন্ত্রের যে চ্যাপ্টারটা সেখানেও আছে, তাই হাইপোথ্যালামাস থেকে কোনো প্রশ্ন এই সেকশনে না আসলেও ওইদিকে আসতে পারে। আর এখান থেকে পিটুইটারি, বেশ কিছু পিটুইটারি যে হরমোনগুলো আছে সেগুলো, অর্থাৎ টপিক হরমোন এবং যে নিউরো হরমোন দুটো আছে সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট, এগুলো থেকেও প্রশ্ন কোনো গত বছর আসেনি। শুক্রাশয়ের টেস্টোস্টেরন খরিত হরমোন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কাজ, এগুলোও আসতে পারে। এবং এইগুলোর অবস্থান সংক্রান্ত যেহেতু সিলেবাসে আছে, কোনো প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার এই তো হরমোনের কাজ সংক্রান্ত প্রশ্ন যে অংশগুলো আছে, এছাড়া হরমোনগুলোর হাইপার এবং হাইপোসিক্রেশনের কারণে যে রোগগুলো হয় সেখান থেকেও কিন্তু 2 নম্বরের প্রশ্ন হতে পারে। প্রতিটা রোগকে মোটামুটি দেখে যেতে হবে। মেন রোগ যেগুলো সিলেবাসে উল্লেখ করাই আছে, বামনত্ব বা ডোয়ারফিজম, জাইগান্টিজমও আছে, ডায়াবেটিস ইনসিপিডাস যেটা এডিএইচের কম কারণে হয়, গলগণ্ড থাইরয়েডের থাইরক্সিনের কম কারণে হয়, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস যেটা ইনসুলিন কম কারণে হয়। এই কয়েকটা তোমরা দেখে যেতে পারো, অবশ্যই দেখে যাওয়া উচিত, যে হাইপোসিক্রেশন এবং হাইপার সিক্রেশন জনিত সমস্যা যেগুলো। আচ্ছা, নেক্সট লাস্ট দেখতে পাচ্ছি যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য। খুব সোজা প্রশ্ন, এবং যদি ডাইরেক্ট কোনো সোজা প্রশ্ন যেগুলো দেওয়া, কিছুটা প্রশ্নের কিছুটা পার্ট খুব সোজা থাকে, তা সেক্ষেত্রে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য এই টাইপের প্রশ্নগুলো থাকতে পারে। এবং উল্লেখ করা আছে নালীর উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে। তোমরা জানো যে অন্তঃক্ষরাটা নালীবিহীন হয় এবং বহিঃক্ষরা যেটা সেটা নালীযুক্ত হয়। এবং অন্তঃক্ষরার কারণ সাধারণত উৎসেচক বা অন্যান্য কিছু পদার্থ আছে, যেমন ঘাম, চোখের জল। আর অন্তঃক্ষরার ক্ষেত্রে হরমোন আছে, আর বহিঃক্ষরার ক্ষেত্রে ঘাম, চোখের জল বা উৎসেচক এই জাতীয় পদার্থ প্রয়োগ হয়। আচ্ছা, নেক্সট পার্টে যাচ্ছি। আচ্ছা, নেক্সট স্নায়ুতন্ত্রের যে প্রশ্নগুলো আসার মতো, প্রথম দিকে কিছুটা সিলেবাসে বোধমূলক কিছু উদাহরণ দেওয়া আছে, সেখান থেকে সাধারণত প্রশ্ন আসে না। বোধমূলক কোনো প্রশ্ন হলে হতে পারে, ওই ডোরবেলের কিভাবে রেসপন্স হয় এই সংক্রান্ত কোনো ডোরবেল শুনে কি অ্যাক্টিভিটি হচ্ছে সেটা কিভাবে স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করছে, এই সংক্রান্ত কোনো বোধমূলক প্রশ্ন হতে পারে। তবে এখান থেকেও কিন্তু কোনো 2 নম্বরের প্রশ্ন গত বছর আসেনি, তাই এবছর আসার সম্ভাবনা থাকছে। এবছর যে জায়গাগুলো গুরুত্ব দেবে তোমরা, যেমন স্নায়ুতন্ত্রের ধারক কোষ, যেটা হচ্ছে ধারক কোষ রূপে যেটা কাজ করে, নিউরোগ্লিয়া কি এবং নিউরোগ্লিয়ার কাজ, নিউরোগ্লিয়া টাইপ, এটা পড়ে রাখবে। নিউরনের প্রকারভেদ সংক্রান্ত প্রশ্ন হতে পারে, যেমন সংজ্ঞাবহ, আজ্ঞাবহ এবং অ্যাডজাস্টার বা সহযোগী টাইপের নিউরন। এই 3টে নিউরন সংজ্ঞা 3 নম্বরের প্রশ্নে এখান থেকে আসে না। এই প্রশ্ন যে পোর্শনটা সিলেবাসে, এখান থেকে 3 নম্বরের মানে 5-এর যে প্রশ্নগুলো হয় সেখানে দেওয়ার সম্ভাবনা কম। তবে সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সহযোগী নিউরন এগুলো 2 নম্বরের জায়গাতে থাকতে পারে, বা এমসিকিউ কোনো কনসেপচুয়াল এমসিকিউ এখান থেকে আসতে পারে, বা শূন্যস্থান বা অন্যান্য যে জায়গাগুলো আছে যেটা শর্ট টাইপের যে পোর্শনটা 36 নম্বরের যে পোর্শনটা সেখানে আসতে পারে। স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক চিত্রের প্রয়োজন নেই, যারা ভালো আঁকতে পারো তারা ছবি ব্যবহার করতে পারো। এবং এখানে কিছু ছোট প্রশ্ন আছে, এন্ডোনিউরিয়াম, পেরিনিউরিয়াম এই সংক্রান্ত, সেই জায়গাগুলো দেখে রাখতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে নার্ভ বা স্নায়ু যে পোর্শনটা, বহির্বাহী, অ্যাফারেন্ট, ডিফারেন্ট এবং মিক্সড টাইপের যে স্নায়ু, তাদের সংজ্ঞা এবং উদাহরণ যেগুলো আছে সেগুলো দেখে রাখবে। স্নায়ু গ্রন্থি বা নিউরোগ্লিয়া, এই পোর্শনটা থেকেও কিন্তু 2 নম্বরের প্রশ্ন হতে পারে। স্নায়ুগ্রন্থির কাজ সিলেবাসে উল্লেখ করাই আছে, তো স্নায়ুগ্রন্থি কাকে বলে, স্নায়ুগ্রন্থির কাজ আসতে পারে। নিউরো ট্রান্সমিটার, 2 নম্বরের প্রশ্ন, নিউরো ট্রান্সমিটার আসতে পারে। সাইনাপস কি এবং সাইনাপসের কে শারীরবৃত্তীয় ভাল্ব বলে কেন, এই টাইপের কোনো বোধমূলক প্রশ্ন হতে পারে। তো কুইকলি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এই স্নায়ুতন্ত্রের এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের আসার মতো কোন কোন জায়গাগুলো আছে। রিসেপ্টর, গ্রাহক বা কারক কাকে বলে আসতে পারে। নিউরোগ্লিয়া, সংজ্ঞা, কাজ আসতে পারে। ডিফারেন্ট যে নিউরনগুলো আছে, সংজ্ঞাবহ, আজ্ঞাবহ এবং সহযোগী নিউরন, তাদের সংজ্ঞা, কাজ, উদাহরণ এগুলো আসতে পারে। 2 নম্বরের স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক, এটাও একটা বোধমূলক প্রশ্ন হতে পারে।
স্নায়ুকোষের যে কোষ দেহগুলো এক জায়গায় হয়ে যে গ্যাংলিয়ন তৈরি করে, গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি কাকে বলে, এটা আসতে পারে। নিউরোট্রান্সমিটার কি, এবং নিউরোট্রান্সমিটারের যে দুটো ধরন, সেটা থেকেও কোনো উদ্দীপক ধর্মী এবং বাধাদানকারী, সেই জায়গা থেকেও কোনো প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন। বা নিউরোট্রান্সমিটার কি, এটা 2 নম্বরের জায়গাতে আসতে পারে। সাইনাপস কি, এগুলো খুব ইজি কোশ্চেন, এগুলো সাইনাপস কি এই টাইপের প্রশ্ন একটা দিতেই পারে। আচ্ছা, নেক্সট পার্ট যেটা মস্তিষ্ক থেকে, তো অনেক প্রশ্নই আছে। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যেটা, সেটা সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র থেকে তোমাদের সিলেবাসে আসার মতো সেরকম কিছু নেই। যদি খুব কঠিন প্রশ্ন হয় তাহলে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেবে। ক্লাস 10 স্ট্যান্ডার্ডে সাধারণত আমি এখনো পর্যন্ত সেরকমভাবে দেখিনি। আচ্ছা, মস্তিষ্কের 3টি অংশ, অর্থাৎ অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক। যে পার্টগুলো আছে মস্তিষ্কের, সেই পার্টগুলো প্রতিটার কাজ, অবস্থান খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। যদিও কয়েকটা কাজ এসেছিল, আমি তোমাদের নেক্সট যে পার্টটা সিলেবাসে সেটা থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, মস্তিষ্কের যেগুলো এসেছে, হাইপোথ্যালামাস, সুষুম্না শীর্ষকের কাজ সংক্রান্ত একটা প্রশ্ন গতবার হয়েছিল। তো বাকি যে পোর্শনগুলো থাকছে সেগুলো কিন্তু কাজগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। যেমন থ্যালামাসের কাজ, সেরিব্রাল কর্টেক্সের কাজ, সেরিব্রাম অংশের কাজ যেগুলো, মেনিনজেস কি, মেনিনজেসের যে 3টে লেয়ারের নাম, মেনিনজেসের কাজ কি অবশ্যই দেখে যাবে। সিএসএফ এর অবস্থান কাজ 2 নম্বরের আসার মতো। প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা আসতে পারে, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে। যদিও এবার প্রতিবর্ত ক্রিয়া এবং নিউরন এই দুটো থেকে প্রতিবর্ত ক্রিয়ার প্রতিবর্ত চাপ যেটা রিফ্লেক্স আর্ক এবং রিফ্লেক্স আর্ক যেটা এবং নিউরন, এই দুটো থেকে কিন্তু ডায়াগ্রামে যে প্রশ্নটা আসে সেটা আসার সম্ভাবনা বেশ প্রবল। রিফ্লেক্স আর্ক এবং নিউরন ডায়াগ্রাম, অবশ্যই ডায়াগ্রামে ফুল মার্কস পেতে গেলে তোমাকে ডায়াগ্রাম খুব পরিচ্ছন্নভাবে আঁকতে হবে। এবং পয়েন্টিংটা তোমরা যারা পরীক্ষার্থী অবশ্যই জানো, পয়েন্টিং অবশ্যই কী হবে, পয়েন্টিংটা একই লেভেলে প্রত্যেকটা পয়েন্টিং করবে, অগোছল হবে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, এরকমভাবে করবে না। তো এই জায়গা থেকে এটা আছে। আচ্ছা, রিফ্লেক্স অ্যাকশন থেকে যদি ছোট প্রশ্ন আসে, 2 নম্বরে আসে, তো এই জায়গাটা থেকে আসতে পারে। অর্থাৎ জন্মগত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, সংজ্ঞা, এগুলো আসতে পারে। রিফ্লেক্স আর্কের ডিফারেন্ট পার্ট, যদি এটা থেকে ডায়াগ্রাম আসে তাহলে কিন্তু আসার সম্ভাবনা নেই। আর ডায়াগ্রাম আসার যেহেতু সম্ভাবনা আছে, তাই 2 নম্বরের আসার সম্ভাবনা একটু রিফ্লেক্স অ্যাকশন থেকে কম। তবে ব্রেনের পার্ট থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, ব্রেনের যে বিভিন্ন অংশগুলো তার কোনোটার কাজ, থ্যালামাস হতে পারে, মেডালা অবলাঙ্গাটা বা সুষুম্না শীর্ষক চলে এসছে, তো থ্যালামাসটা আসার মতো জায়গা আছে, মিড ব্রেন আছে, পন্স আছে, লঘু মস্তিষ্ক আছে। এই যে পার্টগুলো, এই পার্টগুলোর ফাংশন, কাজ কি, এরা কি কাজ করে, প্রাত্যহিক জীবনে এদের গুরুত্ব কি, এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। মানে ধরে নিতেই পারো যে মস্তিষ্কের এই যে হাইপোথ্যালামাস এবং গতবার সুষুম্না শীর্ষক দিয়েছিল, তো এবার বাকি যে পোর্শনগুলো আছে সেগুলো কোনো একটা কাজ, একটা বা দুটো কাজ তোমরা পাবে। আচ্ছা, কিছু রিফ্লেক্স অ্যাকশনের উদাহরণ দিয়ে বোধমূলক প্রশ্ন হতে পারে, যেগুলো সিলেবাসে উল্লেখ করা আছে, যেটা মনে হয় সম্ভবত গতবারের আগের বার এখান থেকে প্রশ্ন হয়েছিল, কাশি এবং হাঁচি এই সংক্রান্ত যে রিফ্লেক্স অ্যাকশন আছে, বা দ্রুত চোখের পড়া, আলো পড়লে চোখের পলক পড়া, এই টাইপের প্রশ্নগুলো বোধমূলক কোনো প্রশ্ন হতে পারে। নেক্সট পার্টটা দেখি। আচ্ছা, স্নায়ুতন্ত্রের যে সেকেন্ড পোর্শন, যেটা চোখ সংক্রান্ত, চোখ থেকে কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা বেশ অনেকটাই বেশি। কারণ চোখ গতবার ডায়াগ্রাম ছিল, এবার চোখের তো প্রচুর প্রশ্ন আছে। তো এইভাবে সম্ভব নয় যে এটাই আসবে এরকমভাবে, এরকম জাদু আমার জানা নেই। তো প্রচুর প্রশ্ন আছে চোখের বিভিন্ন পার্ট যেগুলো আছে, তোমরা যে সেকশন থেকে যে বিভিন্ন অংশগুলো আছে তাদের কাজ, অবস্থান, কোনটা প্রতিসারের মাধ্যম হিসেবে কাজ করে, কোনটা যে আলোক সুবিধি অংশ হিসেবে কাজ করে, এরকম সংক্রান্ত বিভিন্ন প্রশ্নগুলো আসার মতো আছে। আচ্ছা, চোখ থেকে দেখা যাক সিলেবাস ভিত্তিক কি প্রশ্ন আসার মতো। দ্বিনেত্র দৃষ্টি এবং একনেত্র দৃষ্টি কাকে বলে এবং কাদের ক্ষেত্রে দেখা যায়, পার্থক্য আসার মতো। দ্বিনেত্র দৃষ্টি, একনেত্র দৃষ্টি কাকে বলে, পার্থক্য। আচ্ছা, উপযোজনের ভূমিকা, আমার যতদূর মনে পড়ছে উপযোজন থেকে একটা প্রশ্ন এসেছিল গতবার। উপযোজন বা অ্যাকোমোডেশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কমই। সিলিয়ারি পেশির কাজ কি, এবার আসতেই পারে। লেন্সের বক্রতা পরিবর্তনের মাধ্যমে কিভাবে কাজ করে সিলিয়ারি পেশি, ফোকাস দৈর্ঘ্যে কিভাবে পরিবর্তন হয় এবং সেখানে সাসপেন্সারি লিগামেন্টের ভূমিকা।
আর চোখের যে অন্যান্য বিভিন্ন অংশগুলো অর্থাৎ কোরোয়েড, স্ক্লেরা কি, কোরোয়েড কি, সাসপেন্সরি লিগামেন্ট কি, পিউপিল কি, পিপুলের কাজ কি, আইরিস কি, রেটিনা তে কোন যে দুই প্রকার ফটোসেন্সিটিভ সেলস আছে সেগুলোর সংজ্ঞা, কাজ, কত সংখ্যায় কতগুলো থাকে, এই সংক্রান্ত প্রশ্নগুলো আসার মতো। আচ্ছা, মোটামুটি প্রায়ই দেখা যায় যে চোখের ত্রুটি সংক্রান্ত যে প্রশ্নগুলো অর্থাৎ মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, হাইপারোপিয়া বা প্রেসবায়োপিয়া, এই যে ত্রুটি এবং ত্রুটিগুলো কিভাবে সংশোধন করা যায়, কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, এই সংক্রান্ত একটা প্রশ্ন আসার মতো। ক্যাটারাক্ট কি, চোখ থেকে এগুলোই আসার মতো। উপযোজনটা থেকে এমসিকিউ এর প্রশ্ন পেতে পারো, কারণ কি উপযোজন থেকে প্রশ্ন একটা 2 মার্কসে এসেছে। তো আর চোখে যেহেতু ডায়াগ্রাম ছিল, তার বাকি যে চোখের গঠন সংক্রান্ত যে অংশগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার মতো বেশ গুরুত্বপূর্ণ বাকি অংশগুলো। কাজ, অবস্থান, কোনটা প্রতিসারক, কোনটা প্রতিসারক নয়, একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে, এগুলো হচ্ছে চোখ থেকে পড়ার মতো জায়গা। আচ্ছা, নেক্সট পার্ট প্রাণীদের গমন বা লোকমোশন যে পোর্শনটা, গমন বা লোকমোশনের থেকেও 2 নম্বরের প্রশ্ন দেখছি না, আমি তো আগে থেকে হাইলাইট করে নিয়েছিলাম যেগুলো গত বছর এসছে, নেই যখন, তার মানে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার মতো থাকছে। তো কোন কোন জায়গাগুলো, যদি একদম প্রথম দিকে দেখো, গমনের চালিকা শক্তি বা গমনের উদ্দেশ্য, সোজা প্রশ্ন, কি কি কারণে গমন, একটা প্রাণীর ক্ষেত্রে গমন দেখতে পাওয়া যায়, আসার মতো জায়গা। এই জায়গা কটা থেকে আসতে পারে সিউডোপোডিয়া যে গমন, অ্যামিবার ক্ষেত্রে অ্যামিবয়েড গমন, সিলিয়ারি যে মুভমেন্ট প্যারামিসিয়ামের ক্ষেত্রে, ফ্ল্যাজেলার সাহায্যে, ইউগ্লিনার ক্ষেত্রে ফ্ল্যাজেলার সাহায্যে গমন, এই 3টে থেকে চিত্রসহ আসতে পারে। মাছের সন্তরণ প্রশ্ন আসবে না, কিন্তু মাছের যে মায়োটাম পেশি কি, এই জায়গাটা আসার মতো। পাখির উড্ডয়ন থেকে প্রশ্ন আসবে না, কিন্তু পাখির উড্ডয়নে ওই রেমিজেস, রেক্টিসেস, পালকের সংখ্যা, এই সংক্রান্ত, এই যে রেক্টিসেস, রেমিজেস, পালকের সংখ্যা এবং উড্ডয়ন পেশিগুলোর নাম সংক্রান্ত কোনো প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, মানুষের গমনটা কিন্তু 2 নম্বরের পদ্ধতি, গমন পদ্ধতি আসতে পারে, এবং সেখানে বিভিন্ন পেশিগুলোর যে ভূমিকা পালন করে সেটা আসতে পারে। আচ্ছা, নেক্সট সন্ধি, যে জয়েন্টস যেগুলো আছে তার মধ্যে অবশ্যই সাইনোভিয়াল জয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সাইনোভিয়াল জয়েন্ট কি, সাইনোভিয়াল জয়েন্টের সংজ্ঞা বা ছবিটা এঁকে দিলে যদি আসে সেই সংক্রান্ত কোনো প্রশ্ন, এবং অন্যান্য যে জয়েন্টসগুলো আছে, বল ও সকেট সন্ধি এবং হিঞ্জ জয়েন্ট, যেটা কবজা সন্ধি যেটাকে বলা হয়, হিঞ্জ জয়েন্ট। তো বল সকেট সন্ধি, হিঞ্জ জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টের মধ্যেই বল সকেট এবং হিঞ্জ জয়েন্টকে বলতে পারি আমরা, যেটা মুভে বলা হয় সেটাকে সাইনোভিয়াল জয়েন্ট বলে। তো বল সকেট সন্ধি, সাইনোভিয়াল সন্ধি এবং হিঞ্জ জয়েন্ট, এগুলো আসার মতো। এবার চলে আসে পেশিগুলোতে। পেশির মধ্যে কি কি আছে, ফ্লেক্সার, এক্সটেনশন এবং অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন, এই সংক্রান্ত পেশি এবং ঘটনাগুলো কাকে, কোন ঘটনাগুলোকে ফ্লেক্সন বলে, কোন ঘটনাটাকে এক্সটেনশন বলে, কোন ঘটনাটাকে অ্যাডাকশন বলে, কোন ঘটনাটাকে অ্যাবডাকশন বলে, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসতে পারে। পরবর্তী চ্যাপ্টার যেটা ক্রোমোজোম সংক্রান্ত চ্যাপ্টার, যেখানে ডিএনএ জিন এবং ক্রোমোজোম যেটা, সেটা আন্তঃসম্পর্ক চলে এসেছে গত বছর। তো দ্বিতন্ত্রী যে ডিএনএ এর মডেল, ডাবল হেলিক্স মডেল, সেখান থেকে কোনো প্রশ্ন হতে পারে 2 নম্বরের বা 3 নম্বরেরও হতে পারে। এই জায়গাটা থেকে 2-3 প্রশ্ন হয়। ডিএনএ কুণ্ডলীকৃত যে সলিনয়েড মডেল, কুণ্ডলীকৃত গঠন যেটা তৈরি করে ডিএনএ, অর্থাৎ নিউক্লিওজোম কি, এই টাইপের প্রশ্ন হতে পারে। ডিএনএ কিভাবে হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে ক্রোমোজোম গঠন করে, সেখান থেকে কোনো বোধমূলক প্রশ্ন হতে পারে। ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন যে অংশটা, সেটা থেকে একটা প্রশ্ন এসেছিল, তো সেখান থেকে আসার সম্ভাবনা দেখছি না। ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকৃত পৃথক অবস্থা, ডিএনএ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে। আচ্ছা, ডিএনএ এর কাজ কি, ডিএনএ সঙ্গে আরএনএ এর তুলনা, ডিএনএ আরএনএ এর পার্থক্য, এই সংক্রান্ত প্রশ্নগুলো আসতে পারে। আচ্ছা, পরবর্তী অংশ যেটা সিলেবাসের দেখা যাক, অটোজোম কাকে বলে, সেক্স ক্রোমোজোম কাকে বলে, সেক্স ক্রোমোজোমের আরেক নাম অ্যালোজোম। তো এগুলোর সংজ্ঞা আসতে পারে বা পার্থক্য, এরকম প্রশ্ন দিতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রোমোজোমের গঠন সংক্রান্ত যে 2টো প্রশ্ন, অর্থাৎ ক্রোমোজোমের ভৌত গঠন বা ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এবং আরেকটা ব্যাপার উল্লেখ করি এই প্রসঙ্গে, ক্রোমোজোমের যে ছবিটা, ডায়াগ্রাম যেটা, ক্রোমোজোমের ভৌত গঠনের যে ডায়াগ্রামটা, সেটাও কিন্তু এবার ডায়াগ্রামে অথবাতে থাকতে পারে। ক্রোমোজোমের ভৌত গঠন যেটা, যে ক্রোমোজোমের বিভিন্ন পোর্শনগুলো যেখানে দেখানো হয়েছে, যে প্রাইমারি কাজ কোনটা, সেকেন্ডারি বা গৌণ কাজ কোনটা, সেন্ট্রোমিয়ার অঞ্চল কোনটা, টেলোমিয়ার অঞ্চল কোনটা, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু যে ডায়াগ্রামে ক্রোমোজোমের যে ভৌত গঠনের যে ডায়াগ্রামটা, সেটা আসার সম্ভাবনা রয়েছে। একটু আগে বলছিলাম যে ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন চলে এসেছে, তো সেটা তোমরা ইগনোর করতে পারো, তবে অবশ্যই দেখে যাবে, কারণ কি এমসিকিউ এখান থেকে প্রশ্ন হতে পারে।
আচ্ছা, তারপরেই কোষ বিভাজন সংক্রান্ত বিষয়গুলো চলে আসছে। কোষ বিভাজনে মাইটোসিস কাকে বলে, মাইটোসিস কাকে বলে, সেগুলো তো জানতে হবে। মাইটোসিসের বৈশিষ্ট্য, অ্যামাইটোসিস, মিওসিসের বৈশিষ্ট্য। তো মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাইটোসিস থেকে গত বছর কিন্তু ডায়াগ্রাম এসেছে, একটা প্রাণীকোষে মাইটোসিসের একটা কোনো ফেজের ডায়াগ্রাম এসেছিল। তো মাইটোসিসের যে ফেজগুলো আছে, মাইটোসিসের ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, ক্যারিওকাইনেসিসের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্নে আসতে পারে। গত বছর G1 এবং G2 যেটা, সেটার বৈশিষ্ট্য এসেছিল। তো বাকি যে সেল সাইকেল কি, কোষচক্র কি, অবশ্যই আসার মতো, এবং এস দশার বৈশিষ্ট্য কি, সেটা আসার মতো। কোষচক্রের গুরুত্ব কি, চেক পয়েন্ট কি, কোষচক্রের বিভিন্ন যে বিন্দু নিয়ন্ত্রণ হয়, যেটা চেক পয়েন্ট কি, আসার মতো। চেক পয়েন্টের সঙ্গে ক্যান্সারের কি সম্পর্ক, আসার মতো। উদ্ভিদ কোষ, প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য, এগুলো তো একদম ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এই যে একটু আগে বলছিলাম যে প্রাণী কোষের যেটা এসেছে, সেটা হচ্ছে প্রাণী কোষে মাইটোসিসে অ্যানাফেজ দশার চিত্রটা এসেছে। তো এখান থেকে যেহেতু ডায়াগ্রাম এসেছে, তো এবছর কিন্তু একটা আসার সম্ভাবনা থাকছে যে বিভিন্ন দশা, সেগুলোর বৈশিষ্ট্য, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের বৈশিষ্ট্য। সাইটোকাইনেসিস, যেটা উদ্ভিদ এবং প্রাণী সাইটোকাইনেসিসের পার্থক্য আসতে পারে। ক্যান্সার সংক্রান্ত একটা প্রশ্ন পড়েছিল, তো চেক পয়েন্ট থেকে কোনো প্রশ্ন আসতে পারে এবছর। মাইটোসিসের গুরুত্ব এবং মিওসিসের গুরুত্ব, মিওসিসে কেন ধ্রুবক রাখতে সাহায্য করে, ক্রোমোজোম সংখ্যা কোনো প্রজাতির কিভাবে ধ্রুবক রাখতে সাহায্য করে, এরকম কোনো বোধমূলক প্রশ্ন হতে পারে। এবং গোটা যে পদ্ধতিটা তোমাদের ধারণা থাকলে অন্যান্য যে প্রশ্নগুলো, যেটা এমসিকিউ পোর্শনটাতে বা যে 34 নম্বরের যে শর্টগুলো, সেখানেও কিন্তু তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। তাই অবশ্যই টেক্সটটাকে ভালো করে পড়বে, পরীক্ষার আগে কোনো অংশ বাদ না দিয়ে ভালো করে পড়বে। আচ্ছা, আজকে এখানে শেষ করছি। পরবর্তী যে বাকি অংশটা আরেকদিন, এখনো তো সময় আছে, আমি নয় আরেকদিন যদি তোমাদের প্রয়োজন হয় বলেও দেবো।